দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। দর্শক, আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি বাণিজ্যের আড়ালে অর্থ পাচার বন্ধের উপায় কি। এই প্রসঙ্গে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে একজন সম্মানিত অতিথি রয়েছেন, পরিচয় করে দিতে চাই তার সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মাজেদুল হক, অর্থনীতি বিশ্লেষক, চেয়ারম্যান, পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আমি প্রথমে যদি একটু বলি, ব্যাংক খাত, শেয়ার বাজার এবং বৈদেশিক বাণিজ্য, এই তিন খাতে দুর্নীতি বন্ধ করা বা কমানো সম্ভব হলে অর্থ পাচার কমবে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। দেশে বিনিয়োগের সহজ পরিবেশ নিশ্চিত করা, পাচার করা অর্থ ফেরত আনা, আইনি সক্ষমতা বাড়ানো, রাজনৈতিক অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা কমানো হলেও অর্থ পাচার কমবে বলে মনে করছেন তারা। এই বিষয়ে আপনি কি বলবেন? সেটা হচ্ছে যে আপনি যে বিষয়টা বললেন এটা বিস্তর আলোচনা। অর্থ পাচার কেন ঘটছে এবং কেন বা ঘটবে না, সবকিছু মিলায়ে যদি আমরা ব্যাখ্যা করি, বাংলাদেশের অর্থনীতির উন্নয়নের যাত্রায় 5 দশক পার করেছে। এই 5 দশকের ভিতরে আমার কথা হলো যে রেগুলেটর বলেন এবং রেগুলেটর যাদেরকে নিয়ন্ত্রণ করছে সেই সমস্ত প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এখনো সুশাসন নিশ্চিত করা কেন গেল না? 5 দশকের উন্নয়ন অগ্রযাত্রায় অনেক রাজনৈতিক সরকার, তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকার শাসন করেছে। সেখানে আপনার শাসন করা সত্ত্বেও এখনো আমরা এই টাকা পাচার রোডটা এখনো করতে পারিনি এবং ব্ল্যাক ইকোনমিটাকে আমরা খুব ওয়েলকাম করি। এবং যেটা হয়েছে যে বাংলাদেশের যে বাণিজ্যের আড়ালের কথা বলছেন, এবং সেটা আমি বলবো যে ব্যাংকিং খাত থেকে আপনার আমদানি রপ্তানি কার্যক্রম যেটা হয় ব্যাংকিং খাত এবং আপনার ট্রেডিং এর মাধ্যম দিয়েই বলা হয়, গবেষণায় উঠে এসেছে যে ট্রেডিং এর মাধ্যম দিয়ে 80% টাকা পাচার হয় ট্রেডিং এর মাধ্যম দিয়ে। তাহলে এই ট্রেডিং মনিটরটা কারা করছে? এটা রেগুলেটরের দায়িত্ব। তাহলে রেগুলেটরের দায়িত্বটা কতটুকু পালন করা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে রেগুলেটরের জবাবদিহিতাটা কোথায়, সেটাও একটা বিষয়। তাহলে আজকে যে বাংলাদেশ ছোট একটা দেশ, ছোট অর্থনীতির একটা দেশ, 460 বিলিয়ন ডলারের অর্থনীতির একটা দেশ, এই অর্থনীতির দেশে আপনার যে টাকা পাচারের যে আপনার যে প্রবাহটা, টাকা পাচার বলেন, সম্পদ পাচার বলেন, এই যে প্রবাহটা, সেই প্রবাহটা তো আশা করা ঠিক, মানে এটা অনাকাঙ্ক্ষিত আমি বলবো। কারণ বাংলাদেশের অর্থনীতি তো এখন আপনার একটা ঋণ নির্ভর অর্থনীতি। এটা কোনো রাজস্ব আয় হচ্ছে না। এর ভিতরে যদি আপনি টাকা পাচার, সম্পদ পাচার করে দেন, এবং হ্যাঁ, টাকা পাচারকে পৃথিবীর অনেক দেশ স্বাগত জানাচ্ছে। ট্যাক্স হেভেন অনেক কান্ট্রি রয়েছে যে আপনারা আমাদের দেশে বিনিয়োগ করেন, আমরা ট্যাক্স ফ্যাসিলিটিস দিব। তো সেটাও আমাদের দেশে যারা অতি ধনী, আমাদের দেশে যারা আপনার ব্যাংকিং ট্রানজাকশনের সাথে জড়িত, আমদানি রপ্তানির সাথে জড়িত, এক্সপোর্টার ইম্পোর্টার, তারা এই সুবিধাটা গ্রহণ করেছে। কিন্তু আমার কথা হলো যে দেখেন, এটা তো একটা আইন করা আছে, 2010-এ মানি লন্ডারিং প্রতিরোধ আইন করা আছে, এবং গ্লোবালি ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, এগমন্ট গ্রুপ। তাহলে এই যে আইনের ফাঁকফোকর দিয়ে কিভাবে এই টাকাগুলো পাচার হচ্ছে, টাকা পাচারকারীদের যে অনুসন্ধান, কারা টাকা পাচার করছে, যে অনুসন্ধান রিপোর্টটা, সেই রিপোর্টটা এত দেরি কেন? আপনার আমি দেখেছি যে অতি ধনী যারা খুবই সম্পদশালী, তাদের এগেনস্টে যখনই কোনো রিপোর্ট জমা দেওয়ার প্রয়োজন হবে, তদন্ত থেকে শুরু করে জমা দেওয়া পর্যন্ত এটা অনেক দেরি হয়। অথচ এদেশে একটা কৃষককে সাথে সাথে বাড়ি থেকে, যদি ব্যাংকের টাকা পরিশোধ করতে না পারে, আমরা সাথে সাথে বাড়ি থেকে তাকে ধরে নিয়ে আসি হ্যান্ডকাপ পরায়। কিন্তু এদেশের চিত্র অন্যদের ক্ষেত্রে কেন নাই? তাহলে যারা টাকা পাচার করছে, অনুসন্ধান করা এবং অনুসন্ধান রিপোর্ট জমা দেওয়া, এটা কিন্তু এখনো পর্যন্ত দেরি করা হয়। এবং অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পরে
সে অনেকগুলো সংস্কার করার অনেকগুলো টাস্কফোর্স করছে। টাস্কফোর্স এর ভিতরে আপনার পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য কিন্তু একটা টাস্কফোর্স গঠন করেছে, এবং টাস্কফোর্স যখন গঠন করে তখন আপনার সেন্ট্রাল ব্যাংকের গভর্নর থেকে শুরু করে অর্থ প্রতিষ্ঠা থেকে শুরু করে সবাই কিন্তু একটা খুব পজিটিভ একটা মুভ করেছিল, এবং গ্লোবালি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর অনেক দেশে গেছে, ইউকেতে গেছে, এবং সেটা যখন ওনারা মুভ করছে এবং ওনাদের একটা আশা ছিল যে টাকা খুব দ্রুত চলে আসবে। কিন্তু ওই সময়টাই কিন্তু আসলে বিভিন্ন টেলিভিশন আমাদের কমেন্ট নিত, তখন আমি নিজেই বলেছিলাম যে এটা আসার জন্য 12 থেকে 14 বছর সময় লাগবে। এটা আইনি প্রক্রিয়া আপনার এটাকে শেষ করার পরে দুই দেশের তো আইনি প্রক্রিয়া রয়েছে, দুই দেশের অনুসন্ধান রিপোর্ট রয়েছে, সব মিলায়ে তদন্ত রিপোর্ট রয়েছে, সব মিলায়ে যে আইনি প্রক্রিয়াটা শেষ করতে করতে এটা 10 বছর 12 বছর সময় লেগে যায়। ফিলিপাইনে লেগেছে, মালয়েশিয়াতে লেগেছে, ব্রাজিলে লেগেছে, বিশ্বের অন্যান্য দেশে লেগেছে, গবেষণায় যেটা বলছে। সুতরাং আমি যত দ্রুতই এটা কাজ করি না কেন, পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য 10-12টা কান্ট্রি থেকে যেখানে সম্পদ গড়ে ওঠা হয়েছে, গড়ে তুলেছে, সেই সম্পদগুলো বাংলাদেশিদের কিনা, অবৈধ সম্পদ কিনা, এগুলো ডিটেক্ট করে, চিহ্নিত করে, এগুলোকে প্রমাণ করা, এগুলো কিন্তু একটা সময়ের বিষয়। এবং যে দেশে সম্পদ পাচার করা হয়েছে, টাকা পাচার করা হয়েছে, ওই রাষ্ট্রের আইন আপনাকে সাপোর্ট দিবে কিনা সেটাও তো আপনাকে দেখতে হবে, সেই আইনটা ফেভারেবল আছে কিনা বাংলাদেশের পক্ষে। তা যা হোক, আপনার সবথেকে দুঃখজনক যে একটা যে অর্থনীতিটা আসলে তিলে তিলে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল বা এগিয়ে যাচ্ছেও, কারণ এগিয়ে যে যাচ্ছে না তা না, কারণ আজকে আমার জিডিপির সাইজ $460 বিলিয়ন, $450 বিলিয়ন, তাহলে আজকে আমার শিল্প খাতে জিডিপির অবদান 35%। সুতরাং অর্থনীতি এগিয়ে যাচ্ছে, কিন্তু এগিয়ে গেলে যেটা হচ্ছে যে আপনার অর্থনীতিতে দুর্নীতিও বেড়ে গেছে। এই দুর্নীতিটাকে যদি আমরা থামাতে পারি, টাকা পাচারকে যদি আমরা রোধ করতে পারি, তাহলে কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। কারণ অর্থনৈতিক প্রবৃদ্ধির একটা অন্তরায় হচ্ছে, দুইটা অন্তরায়, একটা হচ্ছে দুর্নীতি আর একটা হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা। এই দুইটা প্যারামিটার কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধিকে থামায় রাখে। সুতরাং আমি বলবো যে পাচারকৃত অর্থ, এবং সামনে নতুন সরকার আসছে, নতুন সরকারের দায়িত্ব হবে যে টাস্কফোর্স গঠন করার পরে যে কাজটা অব্যাহত আছে, সেই অব্যাহত কাজটা যেন এগিয়ে নেয় নতুন সরকার। তাহলে কিছুটা ডেভেলপমেন্ট আমরা আশা করতে পারি, পুরো ডেভেলপমেন্ট আশা করব না। বাণিজ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? দেখেন যে আপনার সমস্ত ধরনের স্বচ্ছতা, সব বিষয়ের, সব সেক্টরের সুশাসন, কারণ স্বচ্ছতা সুশাসনের একটা প্যারামিটার, একটা পার্ট। তাহলে গুড গভর্নেন্স নিশ্চিত করার দায়িত্ব কিন্তু আপনার রাষ্ট্রের। আজকে আমরা এই বিষয়ে জানবো, তবে একটি বিরতির পরে। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছে একটি বিরতি, ফিরে আসছে বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। জনাব মাজেদুল হক, আপনি যেমনটা বলছিলেন বিরতির পূর্বে যে আলোচনায় আমরা ছিলাম, বাণিজ্যের স্বচ্ছতা নিশ্চিতকরণে, এই বিষয়ে জানতে চাই। না, দেখেন যে আপনার বাণিজ্য তো রাখতে হবে, আপনার আমদানি রপ্তানির কার্যক্রম তো অব্যাহত রাখতে হবে, কিন্তু এটার আড়ালে যে টাকা পাচার হচ্ছে এবং সেই টাকা পাচারটা 80% বেশি হচ্ছে, এটাকে রোধ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে রেগুলেটরকে আপনার শক্তিশালী হতে হবে, এবং আপনার যে সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর আপনার সুশাসন নিশ্চিত করতে হবে। আপনি যদি স্ট্রং গুড গভর্নেন্স যদি নিশ্চিত করতে না পারেন একটা প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠান থেকে তো আপনার অর্থ পাচার অব্যাহত থাকবে। এবং আমার কাছে সবচেয়ে বড় বিষয় যে দেখেন যে আপনার যে সমস্ত ধরনের ট্রানজ্যাকশন, সেই ট্রানজ্যাকশনের প্রতিছবিটা কিন্তু আসলে রেগুলেটরের কাছে আছে। আপনার প্রিভিয়াস ট্রানজ্যাকশন রেকর্ড, প্রেজেন্ট ট্রানজ্যাকশন রেকর্ড, এই রেকর্ডগুলো কিন্তু আপনার রেগুলেটরের কাছে থাকে। তাহলে রেগুলেটর কাজ যে করছে না তা না, কিন্তু আমার এত টাকা পাচার হয়ে গেল 10-15 বছরে, 20 বছরে, মানে বাংলাদেশ তো একটা টাকা পাচারের একটা হাব হয়ে গেছে। সুতরাং এত টাকা পাচার হচ্ছে, আমার ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং করে বাণিজ্যের আড়ালে
আমি কতজনকে ডিটেক্ট করেছি আর কতজনকে আমি তদন্তের আওতায় এনেছি বা আইনের আওতায় এনেছি, আপনার শাস্তি তো পরের বিষয়, আমি মানে আইনের আওতায় এনেছি। তাহলে আমার যে লেনদেন মনিটরিংটা, সেই লেনদেন মনিটরিং আমার হয়তো দুর্বলতা ছিল, তাহলে লেনদেন মনিটরিংটা আসলে তো করার দায়িত্বই তো আসলে রেগুলেটরের। তাহলে আমার কাছে মনে হচ্ছে যে জবাবদিহিতা আসলে সবাই থাকতে হবে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জবাবদিহিতা রেগুলেটরের কাছে থাকতে হবে, আবার রেগুলেটরের জবাবদিহিতাও কিন্তু আপনার পার্লামেন্টের হয়তো স্ট্যান্ডিং কমিটির কাছে থাকতে হবে, যেহেতু সেন্ট্রাল ব্যাংকের বিষয়। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে আর টাকা পাচার তদন্ত করার জন্য যে সংস্থাগুলো আছে, 5-6টা সংস্থা আছে, সিআইডি আছে, আপনার মাদকদ্রব্য অধিদপ্তর রয়েছে, এনবিআর আছে, তা দুদক আছে, তা এই যে সংস্থাগুলো, এই সংস্থাগুলো কিন্তু আসলে আপনি যদি রাজনৈতিক হাতিয়ার হিসেবে যদি তাদেরকে ব্যবহার করেন, তাহলে প্রকৃত সত্য উদ্ঘাটন করা কখনো সম্ভব না, কারা টাকা পাচার করছে এবং পাচারকারীদের শাস্তির আওতায় আনা। আমার কথা হলো যে সব থেকে বড় বিষয় হলো যে দেখেন, যেটা ভিয়েতনাম এবং মালয়েশিয়াতে করেছে, ভিয়েতনাম এবং মালয়েশিয়াতে অর্থনৈতিক সংস্কারটা করার পরে সেটা তারা মানে জোরালো অর্থনৈতিক সংস্কার করেছে তারা, এবং সংস্কার করার পরে তাদের দেশ থেকে কিন্তু টাকা পাচারটা নেই বললেই চলে। ভিয়েতনামে তো এখন টাকা পাচার কোনোভাবেই এখন সম্ভব না। সুতরাং তাদের মনিটরিং ওইভাবেই চলছে, সেটা রেগুলেটর করুক, সেটা রাষ্ট্র করুক। আরেকটা কথা হলো যে টাকাগুলো চলে গেছে, সেই টাকাগুলো যদি আমরা আজকে ফেরত আনতে পারতাম, তাহলে যে আমার যে কর জিডিপি অনুপাত এত কম, আমার যে রাজস্ব আয় কম, এবং এর বিপরীতে আমার ঋণ নিতে হচ্ছে, আমার বাজেট ঘাটতি পূরণ করার জন্য ঋণ নিতে হচ্ছে, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য ঋণ নিতে হচ্ছে, তাহলে আমার ঋণ নিতে হতো না। তাহলে সামনের দিনে যে নতুন সরকার আসবে, সে আসলে একটা ঋণ নির্ভর একটা অর্থনীতি তাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। এই ঋণ নির্ভর অর্থনীতিটাকে সে কিভাবে সামনের দিকে আপনার ঋণ মুক্ত অর্থনীতি করবে, সেটা হবে তার জন্য একটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। ভবিষ্যতে বাণিজ্যের আড়ালে অর্থ পাচার রোধে দেশীয় ও আন্তর্জাতিক স্তরে কোন ধরনের সমন্বিত পদক্ষেপ কার্যকর হতে পারে বলে মনে করেন? দেখেন যে জাতীয় রাজস্ব বোর্ডের ট্রান্সফার প্রাইসিং সেল আছে, ট্রান্সফার প্রাইসিং সেলের এটা 2012-14 সাল থেকেই হয়তো স্থাপন করা হয়েছে। বিদেশিরা যারা কাজ করছে আমাদের দেশে, তাদের যে ট্রানজাকশন, সেই ট্রানজাকশন মনিটরিংটাও এই ট্রান্সফার প্রাইসিং সেলের মাধ্যম দিয়েই করতে পারে বা করা হয়। অনেক বিদেশিরা আমরা দেখেছি যে অনেক বিদেশিরা ট্যাক্স ফাঁকি দিচ্ছে, আমরা মানে যে তারা যে আয় করছে সেই আয়ের উপরে তারা কর ফাঁকি দিয়ে তাদের প্রফিটের টাকাটা তারা হয়তো তাদের নিজের দেশে পাঠাচ্ছে। তাহলে ট্রান্সফার প্রাইসিং সেলের যে আপনার তদারকিটা, সেই তদারকিটা কিন্তু আপনার জোরদার করা অনেক প্রয়োজন, এবং যে আইনগুলো আগে ছিল এবং আপনার গতানুগতিক আইন এবং আপনার ট্রেডিশনাল আইন, যদি আপনার পুরাতন আইন থাকে, তাহলে পুরাতন আইনটাকে সংস্কার করে আমি আপনার ডেভেলপ ওয়ার্ল্ডের সাথে আপনি বৈশ্বিক যে আইনগুলো রয়েছে, স্ট্যান্ডার্ড যে আইনগুলো রয়েছে, সেই আইনের সাথে সামঞ্জস্য রেখে আমি আইনকে আবার সংস্কার করতে পারি। সংস্কার করে আমি এটা আইন সংস্কার করার মাধ্যমে শুধু আইন সংস্কার করলে হবে না, আইনের রাস্তায় আপনার বাস্তবায়ন থাকতে হবে। আমাদের দেশে যেটা হয়েছে যে মানে ল ফেভার্স দ্য রিচ অলওয়েজ। আমাদের দেশে আসলে যারা মানে হতদরিদ্র, যারা প্রান্তিক জনগোষ্ঠী, আইনটা আসলে তাদের পক্ষে ফেভার করে না। যদি ফেভার করতো, তাহলে আজকে অর্থনীতিতে কেন এত বৈষম্য? কারণ আপনার বৈষম্য বাড়ছে টাকা পাচারের একটা অন্যতম কারণ বৈষম্য বাড়ার, ঠিক আছে? আজকে দেখেন বাংলাদেশের অর্থনীতিতে মানে 58%, 58% সম্পদ 10% মানুষের কাছে, আর জাতীয় আয়ের 41% 10% মানুষের কাছে। তাহলে আজকে কেন এই বৈষম্য উদ্ভব হলো? এই বৈষম্য উদ্ভব হওয়ার অনেকগুলো কারণ হচ্ছে টাকা পাচার, দুর্নীতি, আপনার কর কাঠামো। এগুলো যদি আমি সম্পদ কর যদি আমি বাড়াতাম, যদি সম্পদ কর যদি আমি সম্পদ কর যদি 1% বাড়াই দিই, যদি প্রত্যেকের উপরে 5% সম্পদ কর করে, তাহলে আমার রাজস্ব বৃদ্ধি হয়, আমার বৈষম্য কমে যায়। আমরা আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।